এই ডায়াবেটিকে কিন্তু যেটা রিপোর্টে হয় টেস্ট হয়, একটা হচ্ছে ফাস্টিং, একটা র্যান্ডম। ফাস্টিং মানে আমাদের রাত্রে খেলো, সকাল 8টার সময় হয়তো টেস্ট যদি করে 12 ঘন্টা মানে আপনার না খেয়ে থাকতে হবে, সেটা হচ্ছে ফাস্টিং, যেটা আমরা রোজা রাখি। একটা হচ্ছে র্যান্ডম, র্যান্ডমটা হচ্ছে আমাদের যখন তখন ইচ্ছে করা যায়, সেটা হচ্ছে র্যান্ডম। আর এটা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ, সেটা হচ্ছে আপনার খাওয়ার 2 ঘন্টা পর যদি আমরা টেস্ট করি, সেটা হচ্ছে আমাদের এটা পোস্ট, সংক্ষেপে বলা হয় পিপি, পিপি ব্লাড ফর পিপি। আর একটা হচ্ছে গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন, সেটা সংক্ষেপে লেখা হয় HbA1c। তো ওই পরে স্লাইড গুলো আসবে, তখন এগুলো আবার সংক্ষেপ নাম সহ বলবো। গ্লুকোজ অর্থাৎ সুগার, সুগার একটা আমাদের এমন একটা জিনিস যেটাতে আমাদের একটা চিপ সোর্স, যেটাতে আমাদের বডিতে এনার্জি মানে জোগায়। এটা আবার যদি বেশি লেভেল হয় তাহলে ক্ষতি, আবার কমে গেলেও সেটা ক্ষতি। তো যেটা দরকার সেটা আমাদের লাগবে প্রতিদিন, আমাদের যে খাওয়ার মাধ্যমে আমরা এই সোর্সটা পেয়ে থাকি, ফলে বডিতে আমাদের এনার্জি থাকছে। তো মেন চিপ সোর্স হচ্ছে আমাদের এই আমাদের সুগার অর্থাৎ গ্লুকোজ। অর্থাৎ ফাস্টিং এ যদি আমাদের 12 ঘন্টা না খেয়ে থাকার পর যদি আমরা ব্লাড টেস্ট করি, আর সেখানে যদি 110 mg, তার থেকে যদি এটা আপনার এলিভেট করে অর্থাৎ যদি বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো প্রি আপনার সুগার অর্থাৎ মানে প্রি ডায়াবেটিক। if level is elevated non fasting, অর্থাৎ যখন তখন আমরা যদি করি, সেটা হচ্ছে আপনার প্রি ডায়াবেটিক বললাম। পোস্ট হচ্ছে আপনার পিপি, সেটা হচ্ছে 100, ওই পিপি যেটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর। ফাস্টিং নর্মাল রেঞ্জ কত? ফাস্টিং নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 110 mg পার ডেসিলিটার। এটা হচ্ছে আমাদের ফাস্টিং নর্মাল রেঞ্জ। এবার যদি বিলো 15 হয় তাহলে আমাদের এটা হাইপোগ্লাইসেমিক চলে যাবে। তবে 70 নিচে আসলেও আপনার হাইপোগ্লাইসেমিয়া হবে। এবার 180 হলে তো সেটা আউটস্ট্যান্ডিং, মানে একদম সিভিয়ার কন্ডিশন। যদি আপনার ব্লাড সুগার লেভেল 70 mg পার ডেসিলিটার হয়, তাহলে সেটাকে আমরা বলবো কন্ডিশনটার নাম হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার লেভেল কমে গেছে, লেস দেন 70 mg per ml। হাইপার কখন বলবো আমরা? নর্মাল রেঞ্জ থেকে যখন বৃদ্ধি পেয়ে যাবে, সেটা বলবো আমরা হাইপারগ্লাইসেমিয়া। তো সেটা হচ্ছে আপনার নর্মাল তো বললাম 110 পর্যন্ত হচ্ছে নর্মাল, পরে আসছে আবার 110 এর থেকে 130 পর্যন্ত হচ্ছে প্রি, মানে আপনার সিগন্যাল মারছে কি আপনি ডায়াবেটিকে চলে যাচ্ছেন, একটা সিগন্যাল দিচ্ছে ফাস্টিং এ। আর সেটা যদি আপনার 180 ঊর্ধ্বে হয়ে যায়, সেটা হচ্ছে আপনার হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ টু মাচ বেশি। কজ অফ ইনক্রিজ, কিসে কিসে যদি আমাদের লেভেলটা বাড়ে, কি কি রোগে বাড়বে? ডায়াবেটিস, সেটা তো সবাই জানি, আমরা এক কথায় আমরা সবাই জানি, এখানে যতজন আমরা আছি সবাই জানি। 2 নম্বর হচ্ছে পোর কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের এটা বৃদ্ধি পাবে। সেরেব্রাল লিসন অর্থাৎ যদি এটা আমাদের বৃদ্ধি পায়, তাহলে আমাদের সেরেব্রাল লিসন অর্থাৎ ব্রেনে ইসকেমিক কন্ডিশন একটা হতে পারে, আর হয়ও তাই, লেভেল যদি বৃদ্ধি পায়। এবার সেটা আনকন্ট্রোল যদি থাকে, সেখানে স্ট্রোকও হয়। ইউরেমিয়া অর্থাৎ আমাদের যেটা কিডনি ফেল, অর্থাৎ আমাদের কিডনি ফেল, সেটা হচ্ছে ইউরেমিয়া। আর ক্রনিক নেফ্রাইটিস, যদি আমাদের এক্সেসিভ হাই সুগার হয় দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে আমাদের কিডনি ফেল আর ক্রনিক নেফ্রাইটিস। প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা এলিভেটেড হয়। ইন্টারক্রেনিয়াল প্রেসার, অর্থাৎ আমাদের যদি দীর্ঘদিন
এই গ্লুকোজ লেভেল বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে আমাদের প্রেসার, আমাদের যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যেটা আছে ব্রেনে, সেটা প্রেসারটা ইনক্রিজ করে। কুসিং ডিজিজ এক্ষেত্রে আমাদের এলিভেটেড করে। হাইপারথাইরয়েডিজম অর্থাৎ আমাদের টিএসএইচ যে লেভেল আছে সেটা, সেই লেভেল T3 T4 হাইপার হচ্ছে আবার T3 T4 লেভেলটা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে গ্লুকোজ লেভেল যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে T3 T4 পরে আসছে আবার ওটা আবার হাইপারথাইরয়েডিজম হচ্ছে T3 T4 লেভেল যদি বৃদ্ধি পায় হরমোন, সেক্ষেত্রে আপনার গ্লুকোজ লেভেল যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হবে। আর্লি হাইপারপেটুরিজম এক্ষেত্রে গ্লুকোজ লেভেল বৃদ্ধি পায়। আরো আছে যদি বডি ইনফেকশন হয়, আর সিভিয়ার বার্ন যদি হয় 24 আওয়ার্স, ফার্স্ট 24 আওয়ার্স আফটার সিভিয়ার বার্ন, সেক্ষেত্রে গ্লুকোজ লেভেল বৃদ্ধি পায়। প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ যদি আমাদের আগ্নেয়াশয় দেওয়া হয়, সেক্ষেত্রে গ্লুকোজ লেভেল বৃদ্ধি পাবে। সেরেব্রাল লিসন, এর আগে বললাম সেরেব্রাল লিসন অত পর্যন্তই হচ্ছে। এই কারণে আমাদের যদি আমাদের সুগার লেভেল বৃদ্ধি পায়, তাহলে এই রোগগুলো আমাদের হওয়ার সম্ভাবনা বেশি। এক নম্বর হচ্ছে ডায়াবেটিস, পোর কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন ক্ষেত্রে হবে, সেরেব্রাল লিসন হবে, কিডনি ফেল অর ক্রনিক নেফ্রাইটিস প্রেগন্যান্সির ক্ষেত্রে এলিভেটেড হয়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি হয় তা বৃদ্ধি পাবে, কুসিং ডিজিজ হবে, হাইপারথাইরয়েডিজম হবে, আর্লি হাইপারপেটুরিজম হবে, ইনফেকশন বাড়বে, আর সিভিয়ার 24 আওয়ার্স আফটার অ্যাসিড বার্ন যদি আমাদের পুড়ে যায় 24 আওয়ার্স এর মধ্যে, সেক্ষেত্রে আমাদের এই গ্লুকোজ লেভেল বৃদ্ধি পাবে। প্যানক্রিয়াটাইটিস আর সেরেব্রাল লিসন। এবার যদি কমে যায় অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া, ফাস্টিং যদি আমরা রোজা থাকি তাহলে আমাদের কমবে, হাইপোগ্লাইসেমিয়া সেক্ষেত্রে কমবে। লিভার ড্যামেজ হলেও আমাদের সুগার লেভেল কমে। প্যানক্রিয়াটিক অ্যাডেনোমা সেক্ষেত্রে কমে। অ্যাডিশন ডিজিজ অর্থাৎ অ্যাডিনাল ডিসসাফিসিয়েন্সি, যে আমাদের অ্যাডিনাল যে গ্ল্যান্ড আছে সেটা ফাংশন ঠিকমতো যদি না হয়, সেক্ষেত্রে আমাদের গ্লুকোজ লেভেল কমবে। স্টারভেশন অর্থাৎ দীর্ঘদিন ধরে না খেয়ে আছে, একদম স্টারভেশন দীর্ঘদিন ধরে না খেয়ে আছে, সেটা হচ্ছে স্টারভেশন। লেট হাইপোপিটুরিজম সেক্ষেত্রে আমাদের কমবে। কার্সিনোসিস অফ আইলেস টিস্যু অর্থাৎ প্যানক্রিয়াসের যে কার্সিনোমা যদি হয় অর্থাৎ ক্যান্সার হয়, সেক্ষেত্রেও এই আইলেটস টিস্যুটা ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে কমবে। এ হচ্ছে আমাদের কমার হাইপোগ্লাইসেমিয়া, এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু এই সুগার লেভেলটা কমে এইসব রোগের ক্ষেত্রে। ক্লিনিক্যাল নোটস হচ্ছে এই এটা যেটা বলছি এলডিএইচ একটা আমাদের এনজাইম, সেই ক্ষেত্রে পরে একটা স্লাইড আছে ওটা পুরো বলছি। LDH will frequently decrease or low normal with fasting hypoglycemia. However, the LDH will always decrease the reactive hypoglycemia. থায়ামিন তো একটা আমাদের মানে আপনার সম্ভবত থায়ামিন একটা ভিটামিন, থায়ামিন যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজ লেভেলটা বৃদ্ধি পায়। থায়ামিন হচ্ছে আমাদের একটা ভিটামিন, সেই ভিটামিন সম্ভবত ভিটামিন B12 আছে, ওটা থায়ামিন যদি ডেফিসিয়েন্সি হয় ভিটামিন B12, সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজ লেভেলটা আপনার বৃদ্ধি পাবে। এবার যেটা বলছিলাম হিমোগ্লোবিন A1C যেটাকে বলা হয় HbA1c, এটা একটা টেস্ট। এই টেস্টটা নর্মাল রেঞ্জ কত? আপনার নর্মাল রেঞ্জ হচ্ছে HbA1c 5.7 থেকে আপনার হচ্ছে 6.5, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে,
4 থেকে 5.6, এটা হচ্ছে নর্মাল লেভেল। এবার যদি 5.7 থেকে 6.5 পর্যন্ত যদি থাকে তাহলে এটাকে বলছে প্রি ডায়াবেটিক। আর যদি ওটা 6.5 এর লেভেলে যদি হাই হয়ে যায় তখন সেটা আমরা বলবো ডায়াবেটিক। আবার বলছি এটা নর্মাল রেঞ্জটা আমাদের HbA1c টেস্ট যখন আমরা লিখি, ব্লাড ফর HbA1 টেস্ট যদি লিখি, এই রেঞ্জ নর্মাল হচ্ছে 4 থেকে 5.6 পর্যন্ত নর্মাল। এবার যদি 5.7 পর্যন্ত থেকে 6.4 পর্যন্ত থাকে তাহলে সেটা বলবো প্রি ডায়াবেটিক, অর্থাৎ সিগন্যাল দিচ্ছে আর সুগার হতে পারে। 6.6 পর্যন্ত আমরা সাধারণত ধরে নিই কি এটা প্রি ডায়াবেটিক, অর্থাৎ সিগন্যাল দিচ্ছে একটা। এবার 6.5 যদি ঊর্ধ্বে হয় তখন তাকে আমরা বলবো ডায়াবেটিক হচ্ছে। এটা একটা রেঞ্জ দেওয়া হয়েছে। যদি 4 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা ফাস্টিং সুগার ভাববো 68। যদি 4 থাকে HbA1c তাহলে সেটা 97। যদি 6 থাকে তাহলে হচ্ছে 126 ফাস্টিং লেভেলটা। যদি 7 থাকে সেটা হচ্ছে 152। আর যদি থাকে তাহলে সেটা হচ্ছে 183। এইভাবে এটা দেওয়া আছে। যদি এই করতে করতে যদি আমরা 14 পর্যন্ত চলে আসি তাহলে সেটা লেভেলে আসবে আপনার 355। তাহলে এখানে একটা যদি এটা টেস্ট করি HbA1c, সেখানে যদি আপনার 5 পর্যন্ত যদি থাকে তাহলে সেটা আমাদের নর্মাল। 6 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে নর্মাল। এবার যদি সেটা 6.5 পর্যন্ত চলে যায় তাহলে একটা প্রি ডায়াবেটিক আমরা ধরবো। এবার যদি 6.5 এর মধ্যে হয় তখনই তাকে আমরা বলবো ডায়াবেটিক। এবার কিছু মিনারেল সাবস্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। মিনারেল মধ্যে কি কি আছে? ক্যালসিয়াম, ফসফরাসটা আলোচনা করেছি, আজকে আলোচনা করব না। ফসফরাস বিগত ক্লাসে আলোচনা করেছি। ম্যাগনেসিয়াম, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বার্ন, এটাও আলোচনা করেছি, মানে ইউরিক ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, আয়রন আলোচনা হয়েছে। কার্বন ডাই অক্সাইড, এই জিনিসগুলো মিনারেল সাবস্টেন্সের মধ্যে আলোচনা করব। এবার আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল সাবস্টেন্স ইন আওয়ার বডি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা যদি না থাকে তাহলে অনেক আমাদের মানে ডিসফাংশন হয়ে যাবে বডি। তো কি সেটা হয়, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল সাবস্টেন্স ইন আওয়ার বডি। তো ক্যালসিয়াম মানে বুঝতে পারছেন, মানে এটা কি আমাদের যে হাড়, তো আমাদের যে বোন মেটাবলিজম আছে, মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওর বোন, আপনার যে হাড়গুলো আছে সে মেটাবলিজম কাজটা করে এই ক্যালসিয়াম। তো এর আরো কাজ কি হচ্ছে, প্রোটিনকে অ্যাবজর্পশন করা। আমরা যে খাবার খাচ্ছি যে প্রোটিন তৈরি হচ্ছে সেই প্রোটিনটাকে অ্যাবজর্পশন করছে এই ক্যালসিয়াম। আর কি করে এর কাজ, ফ্যাটকে ট্রান্সফার করে। মলিকুলার কনস্ট্রাকশন, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, আমাদের যে নার্ভ যে ইম্পালস আছে সেটা কি করছে, ট্রান্সমিশন করছে এই ক্যালসিয়াম। আর কি করে, ব্লাড ক্লটিং করতে সাহায্য করে এই ক্যালসিয়াম। আর হার্টেরও ফাংশন করে এই ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের কাজ কি হচ্ছে, ক্যালসিয়ামের কাজ হচ্ছে বোন মেটাবলিজম, প্রোটিন অ্যাবজর্পশন, ফ্যাট ট্রান্সফার, মাসকুলার কনস্ট্রাকশন, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, ব্লাড ক্লটিং এন্ড হার্ট ফাংশন। এই ক্যালসিয়ামের একটা মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল সাবস্টেন্স যেগুলো আমাদের বডিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো এর আমাদের যে হাড়গুলো আছে সেটা মেটাবলিজম করতে সাহায্য করছে, প্রোটিনকে অ্যাবজর্পশন করতে সাহায্য করছে, ফ্যাটকে ট্রান্সফার করছে, মাসকুলার কনস্ট্রাকশন করতে সাহায্য করছে, আর নার্ভ ইম্পালস করতে সাহায্য করতে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে, এবং আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটারও ফাংশন কাজ করে। এবার যদি এটা আমাদের
It is highly sensitive to elements such as magnesium, iron, phosphorus, as well as hormonal activity, vitamin D level, carbon dioxide, and many drugs. এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ মানে যে সেনসিটিভ যে এলিমেন্ট, তো তাদের মধ্যে যে ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এগুলো আছে, তাদের মধ্যে সেটা আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম নর্মাল রেঞ্জ কত? ক্যালসিয়াম নর্মাল রেঞ্জ হচ্ছে 8.5 থেকে 10.8, 8.5 থেকে 10.8 হচ্ছে নর্মাল রেঞ্জ ইন অ্যাডাল্ট। এবার যদি বিলো 7 হয় তাহলে এটা রেড লাইন, আর যদি 12 যদি এমজি পার ডেসিলিটার যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের এটা হাই। যদি আমাদের ইনক্রিজ করে সেটা আমাদের কি হবে? হাইপার প্যারাথাইরয়েডিজম। যে রোগটা আসবে মেন সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। বাড়লে হবে হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজম ক্ষেত্রে বাড়বে। লেস কমন কজ হচ্ছে কি কি? টিউমার অফ থাইরয়েড গ্ল্যান্ড, হাইপার ভিটামিনোসিস, এক্সেস ভিটামিন ডি যদি হয় সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম কমে যাবে। মাল্টিপল মায়োলোমা, নিউরোফাইব্রোমেটাসিস, নিউরোফাইব্রোমেটাসিস এক্ষেত্রে ক্যালসিয়াম কমবে, না সরি বাড়বে। অস্টিওপোরোসিস, ovarian hypofunction, adrenal hypofunction, আর কি হচ্ছে ক্লিনিক্যাল নোটের মধ্যে। তাহলে আমাদের লেস কমন কজ হচ্ছে মেন হচ্ছে আমাদের এর আগে যেটা বললাম, মেন হচ্ছে আমাদের যেটা বাড়বে, এক নম্বর হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম যদি হয় সেক্ষেত্রে আমাদের যদি 12 এর বেশি হয় ক্যালসিয়াম লেভেলটা তাহলে আমরা ভাববো হাইপার প্যারাথাইরয়েডিজম হয়েছে। হাইপার প্যারাথাইরয়েডিজম মানে আপনার T3 T4 যেটাকে হয় ইনক্রিজ করে সেক্ষেত্রে এটা লেভেলটা বাড়ে। লেস কমন কাজের মধ্যে হচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় সেক্ষেত্রে এটা লেস কমন কাজ আছে, আমাদের ক্যালসিয়াম ইনক্রিজ করবে। এক্সেস ভিটামিন ডি যদি হয় সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামটা বাড়বে। মাল্টিপল মাইলোমা যদি হয়, নিউরোফাইব্রোমেটোসিস, অর্থাৎ নিউরো তো বুঝতে পারছেন নার্ভ, আর ফাইবার মানে আমাদের নার্ভ যে এগুলো আছে কভারিং, সেটা হচ্ছে ফাইবার যে নার্ভ সেলগুলো যে আমাদের নার্ভ সেলের যে কভারিং আছে সেক্ষেত্রে যদি আমাদের কোনো টিউমার হয় সেটাই হচ্ছে আমাদের নিউরোফাইব্রোমেটোসিস, অর্থাৎ মাল্টিপল যদি টিউমার হয় এটা বলে নিউরোফাইব্রোমা, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করবে। অস্টিওপোরোসিস তো জানেন আমাদের হাড়গুলোর মানে রোগ, আমাদের যে মহিলাদের যে ওভারি আছে সেখানে যদি হাইপোফাংশন হয় অর্থাৎ ঠিকমতো যদি কাজ না করে এই ক্যালসিয়াম লেভেল বৃদ্ধি পাবে। অ্যাড্রিনাল হাইপোফাংশন, ঠিকমতো যদি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড কাজ না করে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল বৃদ্ধি পাবে। আর হচ্ছে কি সেরাম প্রোটিন ইনফ্লুয়েন্স ক্যালসিয়াম লেভেল, calcium goes up with increased protein and goes down the decreased protein. আমাদের ক্যালসিয়াম কি করে? আমাদের এই ক্যালসিয়াম কি করে? প্রোটিন লেভেলটাকে ইনক্রিজ করে আর ডিক্রিজ যদি মানে ক্যালসিয়াম যদি গোজ ডাউন উইথ ডিক্রিজ প্রোটিন। ক্যালসিয়াম আমাদের প্রোটিনটাকে ইনক্রিজ করে, গোজ ডাউন ডিক্রিজ, প্রোটিনটাকে ডিক্রিজ করে, কমায়ও বৃদ্ধি করে। ক্যালসিয়ামের কাজ হচ্ছে প্রোটিনকে বাড়ানো এবং কমানো। বেশি যদি বাড়ে ক্যালসিয়াম তাহলে প্রোটিন বাড়বে, কমলে কমবে। কমে কিসে কিসে? ক্যালসিয়াম কমে প্রেগনেন্সি যদি
প্রেগনেন্সিতে আমাদের ক্যালসিয়াম ডিক্রিজ হয়, যার জন্য প্রেগনেন্ট মাদারকে ক্যালসিয়াম আর বেশি করে খেতে বলি। হাইপার প্যারাথাইরয়েডিজম এর ক্ষেত্রে কমে, হাইপোক্লোরাইড সেক্ষেত্রে কমে, কিডনি ডিসফাংশনের ক্ষেত্রে কমে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে কমবে, ডায়রিয়া হলে কমবে, সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কমবে, প্রোটিন ম্যাল নিউট্রিশন সেক্ষেত্রে কমবে। আবার বলছি, প্রেগনেন্ট মাদারদের কমে, যার জন্য প্রেগনেন্ট মাদারদেরকে ক্যালসিয়াম এক্সট্রা সাপ্লিমেন্ট করা হয়। হাইপোপ্যারাথাইরয়েডিজম যে রোগটা মানে আছে আমাদের টি4 লেভেল যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাদের ক্যালসিয়াম লেভেল কমবে। হাইপোক্লোরাইডিয়া কিডনি ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে কমবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রেও কমবে, অর্থাৎ আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় রিকেট রোগ যেটা আছে, ভিটামিন ডি হলে রিকেট রোগ হয়, তো সেটার ক্ষেত্রে আমাদের রিকেট রোগ আমরা চিন্তা ভাবনা করবো। যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম আমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে। ডায়রিয়া যদি হয় অর্থাৎ লুজ মোশন সেক্ষেত্রে কমবে, সিলিয়াক ডিজিজ যদি হয় সেক্ষেত্রে কমবে, প্রোটিন ম্যালনিউট্রিশন সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম কমবে। পোর ইন্টেস্টাইনাল ফ্যাট অ্যাবজর্পশন যদি হয়, পোর ইন্টেস্টাইনাল ফ্যাট অ্যাবজর্পশন may be suspected the with low level of calcium, bilirubin and phosphorus। যদি ঠিক মতন আমাদের ফ্যাট যদি আমাদের স্টোমাকে অর্থাৎ ইন্টেস্টাইনে যদি অ্যাবজর্পশন ঠিক মতন না হয় তাহলে কি হবে, ক্যালসিয়াম লেভেলটা আমাদের কমবে আর ফসফরাসও কমে, সেক্ষেত্রে আমাদের বিলিরুবিন লেভেলটাও আমাদের কমে যায়। Pancreatic enzyme deficiency may suspect with low level of calcium। এবার আসি সোডিয়াম। ক্যালসিয়াম মতন সোডিয়ামও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই মিনারেল সাবস্টেন্স, যেটা আমরা প্রতিনিয়ত আমরা খাই, সেটা হচ্ছে লবণের মাধ্যমে আমরা এই সোডিয়াম পেয়ে থাকি। অ্যান্ড ওয়াটার ব্যালেন্স ইন ইয়োর বডি, আমাদের এটা কি করছে, ওয়াটার ব্যালেন্স মানে তৈরি করছে আমাদেরকে এই আমাদের এই সোডিয়াম আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মিনারেল সাবস্টেন্স, যেটা আমরা লবণের মাধ্যমে পেয়ে থাকি। এটা আমাদের কি করে, বডিতে যে ওয়াটার ব্যালেন্স আছে সেটাকে মেনটেন করে কি আমাদের সোডিয়াম। Low level in the blood can be caused by the too much water intake। তো যদি আমাদের সোডিয়াম ক্লোরাইড লেভেল যদি কমে যায়, সোডিয়াম লেভেল যদি আমাদের কমে যায় তাহলে ভাবো বেশি পরিমাণে আমরা জল খাওয়ার জন্য আমাদের খেয়েছে কমছে। আর কিছুর জন্য কমে, যদি হার্ট ফেল হয়, কিডনি ফেলিয়ার যদি হয় সেক্ষেত্রে আমাদের লো লেভেল হয় সোডিয়াম। আরো আছে, লো লেভেল ক্যান অলসো বাই লস অফ সোডিয়াম। যদি আমরা সোডিয়াম আমরা কম ইনটেক করি সেক্ষেত্রে আমাদের যদি কম পরিমাণে খাই সেক্ষেত্রে আমাদের সোডিয়াম লেভেলটা কমবে। আর যদি ডায়রিয়া হয় কিংবা যদি বমি মানে ভমিটিং হয়, অর্থাৎ আমাদের লুজ মোশন যদি খুব হয় কিংবা যদি বমি হয় সেক্ষেত্রে সোডিয়াম লেভেলটা আমাদের কমবে। যার জন্যই ডায়রিয়া লোকেদের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম স্যালাইন চালানো হয়। High level can be caused too much intake of salt। যদি বেশি পরিমাণে নুন খাই, লবণ ইনটেক যদি বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড লেভেলটা বৃদ্ধি পাবে। আর যদি আমাদের জল অর্থাৎ আমরা পানি যদি কম খাই সেক্ষেত্রে আমাদের এই সোডিয়াম লেভেলটা আমাদের বৃদ্ধি পাবে। পানি যদি আমাদের কম পরিমাণে খাই সেক্ষেত্রে আমাদের সোডিয়াম লেভেলটা বৃদ্ধি পাবে। আমাদের সোডিয়াম একটা গুরুত্বপূর্ণ মিনারেল সাবস্টেন্স, যেটা আমরা লবণ থেকে পেয়ে থাকি। বডিতে আমাদের ওয়াটার ব্যালেন্স এর কাজ, মেন কাজ হচ্ছে ওয়াটার ব্যালেন্স করা। এটা যদি আমরা বেশি পরিমাণে মানে পানি পান করি সেক্ষেত্রে এই লেভেলটা কমে যায়। হার্ট ফেলিয়ার হলে কমে যায়, কিডনি ফেলিয়ার হলে কমে যায়। আর কিছু আছে, যদি
সোডিয়াম লস হয় কিংবা ডায়রিয়া যদি হয় কিংবা বমি হয় সেক্ষেত্রে সোডিয়াম লেভেলটা কমে যায়। বাড়ে কিসে কিসে? বাড়ে হচ্ছে আমাদের যদি আমরা টু মাচ ইনটেক অর্থাৎ বেশি পরিমাণে যদি আমরা লবণ খাই সেক্ষেত্রে আমাদের এই সোডিয়াম লেভেলটা বৃদ্ধি পাবে, কিংবা যদি আমাদের জল খুব কম খায় সেক্ষেত্রে আমাদের সোডিয়াম লেভেলটা বৃদ্ধি পাবে। নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে ইন অ্যাডাল্ট 135 থেকে 145 mm পার লিটার। এবার যদি রেড লাইন কখন বলবো? রেড লাইন হচ্ছে আমাদের 125 নিচের নামে, তাহলে হচ্ছে রেড লাইন। 155 যদি ঊর্ধ্বে হয় সেটা হচ্ছে আমাদের মানে রেড লাইন হাই, অর্থাৎ সোডিয়াম লেভেলটা বৃদ্ধি পেয়ে গেছে। 125 হচ্ছে নিচে নামলে আমরা সেটাকে রেড লাইন বলবো, কমে গেছে। আর 155 ঊর্ধ্বে হয়ে গেলে সেটা বলবো হাই। কজেস অফ সোডিয়াম ইনক্রিজ, যদি আমাদের সোডিয়াম লেভেলটা বৃদ্ধি পায় তাহলে আমরা কোন কোন রোগগুলো ভাববো? নেফ্রাইটিস অর্থাৎ কিডনি প্রবলেম হয়েছে। 2 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন, হাইপার কর্টিকো অ্যাড্রিনালিজম, যেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রিনাল ফাংশন হচ্ছে কি ইনক্রিজ হয়ে যাচ্ছে। অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড আছে সেটা ফাংশন যদি আমাদের ইনক্রিজ করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড বাড়বে। ক্লিনিক্যাল নোটস হচ্ছে water softener has been the link caused by the increased level sodium। যদি আমাদের ওয়াটার সফটেনার যে জিনিসগুলো আছে সেটা আমাদের কি করে? সোডিয়াম ক্লোরাইডটাকে আমাদেরকে বৃদ্ধি করে। বেশি পরিমাণে আমরা যদি জল খাই যে সোডিয়াম ক্লোরাইড যদি আছে সেটাতে আমাদের কি হবে? সোডিয়ামটা বৃদ্ধি পাবে। কমবে কিসে কিসে সোডিয়াম? কজ অফ সোডিয়াম ডিক্রিজ, কিসে কিসে কমবে? রিডিউস কিডনি ইনফিল্ট্রেশন, আমাদের কিডনিটা কি করছে? ঠিক মতন রিডিউস ঠিক মতন করতে পারছে না, কিডনি করছে না। রিডিউস কিডনি ফিল্ট্রেশন সেক্ষেত্রে কমবে। ডায়রিয়ার ক্ষেত্রে কমবে, আগেও বললাম অ্যাডিশন ডিজিজের ক্ষেত্রে কমবে, অ্যাড্রিনাল হাইপারফাংশনের ক্ষেত্রে কমবে। এই চারটের জন্য আমাদের এই চারটে রোগের জন্য সোডিয়াম লেভেলটা কমবে। মেইন হচ্ছে কিডনি ফিল্ট্রেশন, ডায়রিয়া, অ্যাডিশন ডিজিজ, অ্যাড্রিনাল হাইপারফাংশন। সোডিয়াম হলো। এবার হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের একটা গুরুত্বপূর্ণ মিনারেল সাবস্টেন্স। এটার কি কাজ হচ্ছে আমাদের? এটা এই আমাদের পটাশিয়াম element found primarily inside the cell of the body, আমাদের এই যে সেলগুলো আছে বডি যে সেল টিস্যু সেগুলোতে আমাদের এই পটাশিয়াম দেখতে পাওয়া যাবে। লো লেভেল ইন্ডিকেটেড, লো লেভেল যদি পটাশিয়াম ইন ব্লাড এর লেভেল যদি কমে যায় তাহলে আমরা ভাববো কি সিভিয়ার ডায়রিয়া, অ্যালকোহলিজম or excessive use of water pill, এইসবের ক্ষেত্রে আমাদের কমে যাবে। আর এক্ষেত্রে কি হয়? লো লেভেল ক্যান কজেস মাসল উইকনেস অ্যান্ড হার্ট প্রবলেম দেখতে পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড যদি কমে। নর্মাল রেঞ্জ কত? ক্লিনিক্যাল অ্যাডাল্ট রেঞ্জ 3.5 থেকে 5 পর্যন্ত হচ্ছে নর্মাল। ওর এটা ইউনিটটা হচ্ছে mmol পার লিটার, 3.5 থেকে 5। এবার রেড লাইন কত? রেড লাইন হচ্ছে 3 এর নিচে এবং 6 এর ঊর্ধ্বে যদি হয় সেটা হচ্ছে আমাদের 3 এর নিচে নামলে আমাদের সেটা হচ্ছে রেড লাইন, 6 এর ঊর্ধ্বে হলে সেটা হচ্ছে বৃদ্ধি অর্থাৎ ইনক্রিজ করবে। এবার বাড়ে কিসে কিসে? এই লেভেল যদি বেড়ে যায় বাড়বে, আমরা যদি বেড়ে যায় 6 থেকে পটাশিয়াম লেভেলটা, এগুলো আপনার সংক্ষেপিত জানেন মনে হয়, এগুলো লিখতে ব্লাড পাওয়ার লেখা হয় K+, সোডিয়াম লেখা হয় Na+। যদি আপনারা লেখেন ব্লাড ফর
মানে সিএ অর্থাৎ ছোট ক্যাপিটাল সি ছোট হাতের এ ক্যালসিয়াম, তাহলে ওরা রিপোর্ট করে দেয় সোডিয়াম অর্থাৎ Na প্লাস লিখলে ওনারা টেস্ট করে দেয়, পটাশিয়াম A+ লিখলে ওনারা লিখে দেয়, সিএল লিখলে ওনারা মানে ক্লোরাইড টেস্ট করে দেয়, আর যদি ফুল নেম লেখেন তবুও ওরা করে দেয়। তবে আমরা যেহেতু ডাক্তার, আমরা সবসময় ওনাদের যে ইয়েগুলো আছে সিম্বলগুলো আছে সিম্বল হিসাবে আমরা লিখবো। এখানে আমি লিখিনি, ফুল নেমটাই লিখেছি, তবে সিম্বল গুলো লিখবেন আপনারা। বাড়ে কিসে কিসে পটাশিয়াম, যদি আমাদের পটাশিয়াম বৃদ্ধি পায় 6-এর রিপোর্টে আসলো 6-এর ঊর্ধ্বে হয়ে গেছে, অর্থাৎ নর্মাল রেঞ্জ থেকে বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে আমরা কোন কোন রোগগুলো গেস করব? অ্যাড্রিনাল হাইপোফাংশন, কর্টিকোস্টেরয়েড, কর্টিকোসোল রেজিস্ট্যান্স, অ্যাসিডোসিস মানে লিভারের মানে সরি অ্যাসিডোসিস হয়ে যাবে আপনার, এটার সমস্যার মধ্যে পড়বে। অনগোয়িং টিস্যু ডিস্ট্রাকশন, এইসব লেভেলের ক্ষেত্রে আমাদের লেভেলটা বৃদ্ধি পায়। কমে কিসের ক্ষেত্রে? পটাশিয়াম যদি আমাদের কমে যায় তাহলে আমরা বলবো ডায়রিয়া, ডাইউরিক ইউজ, অর্থাৎ এনারা বেশি প্রস্তাবটাকে কি করছে মানে ইয়ে করছে বৃদ্ধি করার জন্য মেডিসিন খাচ্ছে, সেক্ষেত্রে এদের ওনাদেরকে পটাশিয়াম লেভেলটা কমবে। কিডনি প্রবলেম হলে কমবে। অ্যাড্রিনাল হাইপারফাংশন যদি হয় সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম লেভেলটা কমবে। এনিমিয়া রক্ত অল্পতা যদি হয় সেক্ষেত্রে কমবে। ওভারডোজ অফ টেস্টোস্টেরন, আমাদের যে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে সেখানে হয়তো কোনো মেডিসিন হয়তো টেস্টোস্টেরন হরমোন মেডিসিন খাচ্ছেন, সেখানে যদি ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই লেভেলটা পটাশিয়াম লেভেলটা কমে যায়। হেরিডিটারি পিরিয়ডিক প্যারালাইসিস, এটা জেনেটিক্যালি যদি কোনো পিরিয়ডিক কখনো যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা কমবে, এইসব কারণে আমাদের কমে। হাইপারটেনশন, অর্থাৎ আমাদের যদি ইয়ে হয় প্রেসার যদি আমাদের বৃদ্ধি করে সেক্ষেত্রে আমাদের এই কমে যায়। নিউট্রিশনাল টিপস হচ্ছে এক্সেসিভ লাইকোরিস কনজিউম হ্যাজ বিন লিঙ্ক লোয়ার পটাশিয়াম লেভেল। এক্সেসিভ লাইকোরিন কনজিউম যদি হয়, মানে কেউ যদি এক্সেসিভ লাইকোরিস কনজিউম অর্থাৎ বেশি যদি পরিমাণে ইনটেক হয় সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম লেভেলটা আপনার কমবে। এবার আরো বলছি, ডায়রিয়া এই জন্য কমবে, ডায়ুরেটিক মেডিসিন যদি খাওয়া হয় সেক্ষেত্রে কমবে, কিডনির প্রবলেম হলে সেক্ষেত্রে কমবে, অ্যাড্রিনাল হাইপার ফাংশনের ক্ষেত্রে কমবে, রক্ত অল্পতা হলে কমবে, ওভারডোজ অফ টেস্টোস্টেরন যদি হয় সেক্ষেত্রে কমবে, হেরিডিটারি পিরিয়ডিক প্যারালাইসিস হলে কমবে, হাইপারটেনশন ক্ষেত্রে কমবে। ম্যাগনেসিয়াম একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল সাবস্টেন্স। এর কাজ কি হচ্ছে? আমাদের আর্টারি, হার্ট, বোন, মাসল, নার্ভ এবং টিপ, এগুলোতে আমাদের এই ম্যাগনেসিয়ামের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কোথায়? আর্টারিতে আছে, অর্থাৎ আমাদের যে ধমনী, হার্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমাদের যে হাড় আছে বোন সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা করে, এবং মাংস থেকে মাসল পেশিগুলো যেগুলো আছে সেখানে আমাদের গুরুত্বপূর্ণ, নার্ভে এবং দাঁতে এই ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। এর ক্লিনিক্যাল রেঞ্জ হচ্ছে 1.7 থেকে 2.4 পর্যন্ত এমজি পার ডেসিলিটার, এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ। এবার রেড লাইন কত? রেড লাইন হচ্ছে 1.2 যদি নিচে নামে সেক্ষেত্রে এটা হচ্ছে মানে কমে যাবে, আর বৃদ্ধিটা হচ্ছে
2.5 এর 2.5 এর যদি বেশি হয় সেক্ষেত্রে এটা বৃদ্ধি পাবে। এবার ম্যাগনেসিয়াম কিসে কিসে বাড়ে সেটা হচ্ছে 1 নম্বর প্রবলেম হচ্ছে কিডনি, 2 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ। এই দুটো রোগের কারণে আমাদের ম্যাগনেসিয়াম যদি আমাদের বৃদ্ধি হয় তাহলে আমরা কিডনি প্রবলেম কিংবা হার্টের প্রবলেম হয়েছে আমরা গেস করব। যদি আমাদের ম্যাগনেসিয়াম লেভেলটা বৃদ্ধি পায় তাহলে হার্টের রোগ কিংবা কিডনির রোগ হয়েছে আমরা গেস করব। এবার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ কি কি ক্ষেত্রে কমন কি কি রোগ হয়, সিমটমস, কমন সিমটমস অফ ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। যদি আমাদের ম্যাগনেসিয়াম লেভেলটা কমে যায়, কি কি আমরা কিসের জন্য ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কি কি সিমটমস দেখবেন? অ্যাংজাইটি, মাংসপেশিগুলোতে একটা চিটিক মারা ব্যথা, ডিসওরিয়েন্টেশন, ঠিক মতন ওরিয়েন্টেশন করতে পারছে না, লো বডি টেম্পারেচার অর্থাৎ আমাদের যে বডি টেম্পারেচার যত নরমাল আছে তার থেকে কি হচ্ছে কম আসবে, ইজিলি অ্যাঙ্গার্ড অর্থাৎ একটুতে রেগে যাচ্ছে, অ্যাংজাইটি মানে তো বুঝতেই পারছেন, ইজিলি অ্যাঙ্গার্ড মানে একটুতে রেগে যাবে, হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাবে অর্থাৎ রেস্টলেসনেস আসবে হাইপার অ্যাক্টিভিটি হলে, ইনসোমনিয়া ঘুম আসবে না, মাসল ট্রিমর অর্থাৎ কি হবে হাতগুলো কাঁপতে শুরু করবে মাসল ট্রিমর হলে, পায়ে সিটাসটাস লাগবে মাসল ট্রিমর হলে, নার্ভাসনেস একটুতে কি হবে নার্ভাসনেস হয়ে যাবে, অ্যাংজাইটি হলে তো যেটা হয়, র্যাপিড পালস আমাদের পালস রেটটা কি হবে বৃদ্ধি পাবে, খুব দ্রুত হবে, সেন্সিটিভিটি টু নয়েজ অ্যান্ড লাউড সাউন্ড, সে কি করবে সহ্য করতে মানে জোরে আওয়াজ সহ্য করতে পারবে না। এগুলো সিমটমস গুলো দেখা দেবে কখন যদি আমাদের ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়। এবং আরো বলছি যদি ম্যাগনেসিয়াম কমে যায় লেভেল তাহলে অ্যাংজাইটি হবে, মাংসপেশিতে ব্যথা হবে, ডিসওরিয়েন্টেশন হবে, টেম্পারেচার কমে যাবে, একটুতে রেগে যাবে, হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাবে, ঘুম হবে না, মাসলগুলো কাঁপবে, পেশিগুলো কাঁপবে, নার্ভাসনেস হয়ে যাবে, পালস রেটটা বৃদ্ধি পাবে, দ্রুত হবে আর আওয়াজ সহ্য করতে পারবে না। ক্লিনিক্যাল অনুষ্ঠানের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম পেশেন্ট সাফারিং উইথ ফাইব্রোমাইলজিয়া, ফাইব্রোমাইলজিয়া তো বুঝতে পারছেন মাংসপেশিগুলোতে ব্যথা, ফাইব্রোমাইলজিয়া মে হ্যাভ টু লো সেরাম ম্যাগনেসিয়াম, একটু আগে বললাম সেরাম যদি সেরাম ম্যাগনেসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে কি হবে মাংসপেশির টিউমার হবে, সেক্ষেত্রে আমাদেরকে ফাইব্রোমাইলজিয়া অর্থাৎ মাংসপেশিতে ব্যথা, magnesium accompanied with low carbon dioxide and increased ion gap, যারা এক্সেসিভ অ্যান্টাসিড ইউজ করেন সেক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম লেভেলটা বৃদ্ধি পায়। এক্সেসিভ ইউজ অফ অ্যান্টাসিড কন্টেনিং ম্যাগনেসিয়াম, যারা অ্যান্টাসিড অর্থাৎ অ্যালোপ্যাথি গ্যাস্ট্রাইটিসের যারা মেডিসিন খান অ্যান্টাসিড যদি প্রতিনিয়ত খেতে তার এক্সেস ইউজ করেন সেক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম লেভেলটা ইনক্রিজ করবে। আর ম্যাগনেসিয়াম লেভেল যদি ইনক্রিজ করে তাহলে আমাদের যা যা প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে কিডনি প্রবলেম আর হার্টের প্রবলেমগুলো তখন আসবে। অর্থাৎ আমাদের এক্সেসিভ যদি অ্যান্টাসিড খায় তাহলে কি হবে ম্যাগনেসিয়াম লেভেল ইনক্রিজ করবে, আর ম্যাগনেসিয়াম লেভেল ইনক্রিজ করলে কি হবে কিডনি প্রবলেম হার্টের প্রবলেম আসতে পারে। এবার স্যার ক্লোরাইড, ক্লোরাইড আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ মিনারেল সাবস্টেন্স যেটা আমাদের বডি কাজ কি এর ইলেকট্রোলাইট কন্ট্রোল, এর কাজ কি হচ্ছে ইলেকট্রোলাইট কন্ট্রোল বাই কিডনি and sometimes affected by diet। তাহলে আমাদের যে ইলেকট্রোলাইট যে হচ্ছে সেটা কন্ট্রোল কে করছে এই ক্লোরাইড আমাদের যে মিনারেল সাবস্টেন্স সেটা করছে কার থ্রুতে করছে কিডনির মাধ্যমে করছে।
কিডনির মাধ্যমে এই ইলেকট্রোলাইটটা পড়ছে আমাদের এই ক্লোরাইড, সেটা পড়ছে কি কার মাধ্যমে? কিডনির মাধ্যমে। An electrolyte involved the maintaining acid-base balance, help to regulate blood volume and artery pressure. তাহলে এই এর কাজ কি হচ্ছে? আমাদের ব্লাড ভলিউম এবং আর্টারির যে প্রেসার আছে সেটাকে কে করতে সাহায্য করছে? এই অ্যাসিড বেস ব্যালেন্সের মাধ্যমে এটা করছে আমাদের ক্লোরাইড। তো আমাদের ইলেকট্রোলাইট কন্ট্রোল করছে কিডনির মাধ্যমে এই ক্লোরাইড যে আমাদের মিনারেল সাবস্টেন্স সে করছে। আর কি করে? এটা অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করছে, অ্যাসিড বেস ব্যালেন্স এন্ড হেল্প টু ব্লাড ভলিউম এন্ড আর্টারি প্রেসার মেনটেন। এগুলো কি করছে? আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করছে আর রেগুলেটেড ব্লাড ভলিউম এটা করতে আমাদের সাহায্য করছে ক্লোরাইড। আর্টারি প্রেসারটাকে আমাদের মেনটেন করছে কে? এই ক্লোরাইড। যদি এই লেভেলটা আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে? অ্যাসিডোসিস, as soon as too much water crossing the cell membrane. নরমাল রেঞ্জ কত অ্যাডাল্টদের মধ্যে? 96 থেকে 110 mmol পার লিটার। তাহলে যদি 96 থেকে 110 mm ও এগুলো তো স্যার রিপোর্টে লেখাই থাকে, তবুও জাস্ট আলোচনা করছি। 96 থেকে 110 হচ্ছে নরমাল রেঞ্জ। এবার যদি কমে যায় তাহলে 90 এর যদি নিচে নামে তাহলে সেটা রেড লাইন, তাহলে আমাদের একটা ক্লিনিক্যালি কোনো একটা রোগের কথা ভাববো। 90 এর নিচে নামলে রেড লাইন হচ্ছে 90 এর নিচে। আর 115 যদি ঊর্ধ্বে হয় তখন একটা হচ্ছে আমাদের যে রোগগুলো যেগুলো হয় সেগুলো আমরা অনুমান করব। কি কি গেস করব আমরা? ইনক্রিজ কি হয়? কজ অফ ক্লোরাইড ইনক্রিজ। এক নম্বর হচ্ছে রেনাল প্রবলেম, কিডনি প্রবলেম, মেটাবলিক অ্যাসিডোসিস অর্থাৎ আমাদের পেটের সমস্যা যেটা হয়, হাইপার ভেন্টিলেশন অর্থাৎ হার্টের প্রবলেম, অ্যানিমিয়া, প্রস্টেট প্রবলেম, প্রস্টেট গ্ল্যান্ডের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হবে। স্যালিসাইট্রেট পয়জনিং, এক্সেস ইনটেক অফ সল্ট। লবণে তো আমরা ভালো করে জানি সোডিয়াম ক্লোরাইড থাকে, তো সোডিয়াম নিয়ে আলোচনা করলাম। আর এটা হচ্ছে ক্লোরাইড পার্ট। সোডিয়াম লবণে আমাদের দুটো ইয়ে থাকে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সেখানে হচ্ছে একটা সোডিয়াম একটা হচ্ছে ক্লোরাইড। তাহলে আমরা যদি বেশি পরিমাণে লবণ খাই সেক্ষেত্রেও আমাদের ক্লোরাইড যে অণু আছে সেটা কি লেভেলটা কি বৃদ্ধি পাবে। ডিহাইড্রেশন যদি হয় অর্থাৎ প্রচুর পরিমাণে জল চলে যাচ্ছে বডি থেকে, ডিহাইড্রেশন যদি হয় সেক্ষেত্রে আমাদের এই ক্লোরাইড লেভেলটা বৃদ্ধি পাবে। এবার কমবে কিসে কিসে? একবার আরো বলি স্যার, বৃদ্ধি কিসে কিসে পাবে? যদি ক্লোরাইড লেভেলটা বৃদ্ধি পায় তাহলে আমরা কি কি অনুমান করব? সেটা হচ্ছে কিডনি প্রবলেম অনুমান করতে পারি, যার জন্য আমাদের ক্লোরাইড লেভেলটা বৃদ্ধি হয়েছে। মেটাবলিক অ্যাসিডোসিস অর্থাৎ পেটের কোনো সমস্যার জন্য হচ্ছে। হাইপার ভেন্টিলেশন, হার্টের কোনো সমস্যা হচ্ছে। রক্ত অল্পতা হলে হবে। প্রস্টেট প্রবলেম যদি হয়, স্যালিসাইট্রেট পয়জনিং যদি হয় সেক্ষেত্রে হবে। আর যদি এক্সেস পরিমাণে নুন খাওয়া হয়, লবণ খাওয়া হয়, সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। আর ডিহাইড্রেশন, প্রচুর পরিমাণে যদি বডি থেকে জল বেরিয়ে যায়, ডায়রিয়া হয়, সেক্ষেত্রে ক্লোরাইড লেভেলটা বৃদ্ধি পাবে। কমবে কিসে কিসে? কমেও কিন্তু কিডনি প্রবলেম অনুমান করব। মেটাবলিক অ্যালকোলোসিস, হাইপোক্লোরাইডিয়া অর্থাৎ টু লিটল অ্যাসিড ইন স্টোমাক। হাইপোক্লোরাইডিয়ার এটা হচ্ছে স্টোমাকে যদি খুব কম পরিমাণে অ্যাসিড থাকে সেটার মেডিকেল টার্ম হচ্ছে হাইপোক্লোরাইডিয়া, হাইপোক্লোরোহাইড্রিয়া। টু লিটল অ্যাসিড ইন স্টোমাক, টু লিটল অ্যাসিড ইন স্টোমাক। আমাদের যে HCl যে অ্যাসিড আছে সেখানে ওই অ্যাসিড লেভেল যদি আমাদের কম থাকে অ্যাসিডটা, সেটার টার্ম হচ্ছে হাইপোক্লোরোহাইড্রিয়া। ডায়াবেটিক এক্ষেত্রে কমে। নিউমোনিয়া, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অর্থাৎ ইন্টেস্টাইনাল যদি আমাদের
যে এগুলো আছে ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলোর মধ্যে কোথাও একটা আমাদের বন্ধ যদি হয়ে যায়, অবস্ট্রাকশন যদি হয়, সেক্ষেত্রে এই ক্লোরাইড লেভেলটা আমাদের কমবে। পাইলোরিক স্পাজম, অর্থাৎ পাইলোরিক স্পাজম তো জানেনই, স্টোমাকে যেটা হয়। অ্যাডিনাল হাইপোফাংশন, এক্ষেত্রে আমাদের কমবে। ক্লিনিক্যাল নোটস এর মধ্যে কি কি হচ্ছে? সাসপেক্টেড hypochlorhydria if chloride below 100, যদি 100 নিচে নেমে যায়, the total globulin less than 2.4, serum phosphate less than 3, তাহলে আমাদের কি হবে? ক্লোরাইড যদি বিলো হয়ে গেছে 100, গ্লোবুলিন হয়ে গেছে less than 2.4, ফসফরাস হয়ে গেছে less than 3 এর নিচে নেমে গেছে, তখন তো আমরা সাসপেক্ট করবো কি হাইপোক্লোরাইডিয়া, অর্থাৎ আমাদের স্টোম্যাকে অ্যাসিড লেভেলটা আমাদের কমে গেছে, প্রচুর পরিমাণে কমে গেছে, যার জন্য আমাদের কি হবে? আমাদের স্টোম্যাকের প্রবলেম শুরু হবে। Chloride is required for the production of HCl by the chief cell of stomach. তাহলে কি হচ্ছে? আমাদের ক্লোরাইড ইজ রিকোয়ার্ড ফর প্রোডাকশন অফ, আমাদের কি হচ্ছে HCl প্রোডাক্ট করার জন্য আমাদের খুব ক্লোরাইডটা খুব একটা আমাদের দরকার, আমাদের ক্লোরাইডটা খুব দরকার। কেন? HCl যে অ্যাসিড আছে আমাদের, হাইড্রোক্লোরাইড অ্যাসিড, হাইড্রোক্লোরাইড যে অ্যাসিড আছে, সে প্রোডাকশনের জন্য আমাদের ক্লোরাইডটা খুব দরকার। আর এটাতে আমাদের মানে যে আমরা যে খাবারগুলো খাই, সেগুলোকে কি হয়, সেই যে হজম করার জন্য এই অ্যাসিডটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বেশি হয়ে গেলে তখন আমাদের মানে ইয়ে হয়, গ্যাস্ট্রাইটিস হয়। কিন্তু দরকার আছে, যেটা দরকার নর্মাল, সেটা তো লাগবেই। এবার যদি কমে যায়, তখন হচ্ছে আমাদের হাইপোক্লোরোহাইড্রিয়া। কিন্তু একটা নর্মাল রেঞ্জের জন্য আমাদের কি দরকার? সে গুরুত্বপূর্ণ পালন করে কে? সে হচ্ছে ক্লোরাইড, HCl প্রোডাকশন করার জন্য, হাইড্রোক্লোরাইড অ্যাসিড প্রোডাকশন করার জন্য ক্লোরাইড একটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন দরকার। এবার আসছে কার্বন ডাই অক্সাইড। স্যার যদি টাইম হয়ে যায় তাহলে আমাকে একটু স্যার কাইন্ডলি বলবেন, হ্যাঁ? কেন আপনাদের একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে, আমি স্যার ওই টাইমের মধ্যেই বলো, আমি তো ঘড়ি দেখছি না, বলবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার, যারা অল্প সময় 3 মিনিট সময় আছে স্যার, অনলি 3 মিনিটস। তাহলে স্যার কার্বন ডাই অক্সাইডটা শেষ করে আজকের মতন এখানে শেষ করে দেবো। তাহলে এটা স্যার বলে দিই, কার্বন ডাই অক্সাইডটা তো শুরু করে দিচ্ছি, তাহলে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে স্যার। Carbon dioxide level is related to respiratory exchange or carbon dioxide in the lungs. তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডটা গুরুত্বপূর্ণ কোথায় করছে? আমাদের এই যে লাংস আছে আমাদের, সেখানে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, এটা তো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের এক্সচেঞ্জ করছে, এটা তো আপনারা সবাই জানেন লাংসের মাধ্যমে। is part of the body buffering system. লেনদেন হচ্ছে আমাদের লাংসের যে ক্যাপিলারি যে সিস্টেমটা আছে, সেখানে আমাদের এই কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়, অক্সিজেন আমরা নিচ্ছি এবং বডি নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড আমাদের ছাড়ছে। এটা হচ্ছে কোথায়? আমাদের বাফারিং সিস্টেম, এটাকে বলছে বডিতে, লাংসের মাধ্যমে হয়, ক্যাপিলারি সিস্টেমে। জেনারেলি when used with other electrolyte, carbon dioxide level indicated pH or acid alkaline balance in tissue. This is one of the most important test for measure. তাহলে আমাদের হচ্ছে যে মানে যখনই আমাদের লাংসের কোনো মানে আসবে, প্রবলেম আসবে, অ্যাসিড বেস ব্যালেন্সটা যে আমাদের টিস্যুতে ডিসব্যালেন্স হবে, পিএইচ লেভেল যে আমাদের আছে সেটা যখন ডিসব্যালেন্স হবে,
এটার জন্য আমাদের একটা কি কার্বন ডাই অক্সাইড টেস্টও আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Most people have too much acid in their body. If you garden, you will be know that it is very difficult to grow plant in soil where the pH is incorrect. Our blood is similar to soil in many respects. It will be difficult to be healthy if our body pH is not well balanced. আমাদের যে স্যার পিএইচ লেভেলটা যেটা আছে সেটাকে কিন্তু এই মেনটেন করছে কে এই কার্বন ডাই অক্সাইড আমাদের মেনটেন করছে। যেমন আমাদের গাছের একটা দরকার আছে কার্বন ডাই অক্সাইড মানে নিচ্ছে এবং অক্সিজেন ছাড়ছে, তেমনি আমাদের বডি অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। তো এই যে মেনটেন হচ্ছে, তো এটা আমাদের পিএইচ মেনটেন করছে থেকে এই কার্বন ডাই অক্সাইড। আমাদের নর্মাল রেঞ্জ কত, সেটা হচ্ছে বডিতে থাকার কথা কত 24 থেকে 32। এবার 18 যদি নিচে নামে তাহলে অসুবিধা, 38 এ যদি ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে আমাদের অসুবিধা। তাহলে অসুবিধাগুলো কি কি হবে, যেটা হয় ইনক্রিজ যদি বেড়ে যায়, অ্যালকালোসিস, হাইপোক্লোরাইড্রিয়া, অর্থাৎ আমাদের যেটা বললাম লেস মানে অ্যাসিড থাকবে স্টোমাকে, সেটা হচ্ছে হাইপোক্লোরাইড্রিয়া। অ্যাকুট ভমিটিং, সেক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাবে। জ্বরের ক্ষেত্রে বাড়তে পারে, জ্বরের ক্ষেত্রে বাড়বে। অ্যাড্রিনাল হাইপার ফাংশন, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড লেভেল বৃদ্ধি পাবে, অর্থাৎ 38 এর বেশি হয়ে যাবে। এমফাইসিমা, অর্থাৎ রেসপিরেটরি যদি আমাদের এমফাইসিমাটা আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থাৎ আমাদের যে অ্যালভেলার গুলো আছে সেখানে একদম পাস ফর্মেশন হয়ে যায়, নিউমোনিয়ার পরের স্টেজ, সেটা হচ্ছে এমফাইসিমা। সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড লেভেলটা আমাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বডি ছাড়তে পারবে না। এই 6টা কারণে কিন্তু ইনক্রিজ অ্যালকালোসিস, হাইপোক্লোরাইড্রিয়া, অ্যাকুট ভমিটিং, জ্বর, আর হচ্ছে অ্যাড্রিনাল হাইপারফাংশন, এমফাইসিমা। এই রোগ যখন আমাদের 38 এর বেশি হয়ে যায় কার্বন ডাই অক্সাইড লেভেল, তখন এই রোগগুলো আমরা অনুমান করব। কমবে কিসে কিসে, অ্যাসিডোসিস, ডায়াবেটিকের জন্য কমবে, স্লিপ অ্যাপনিয়া, সিভিয়ার ডায়রিয়া, এগুলো 4টা কারণে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড লেভেলটা কমে। ক্লিনিক্যাল নোটস হচ্ছে লো লেভেল কার্বন ডাই অক্সাইড মে ইন্ডিকেটেড নিড ফর থায়ামিন, অর্থাৎ ভিটামিন বি12 হচ্ছে লেভেলের জন্য আমাদের মানে লো লেভেল কার্বন ডাই অক্সাইড যদি কম থাকে তাহলে ইন্ডিকেট করছে কি লো লেভেল অফ থায়ামিন। যদি আপনার 32 এর বেশি কার্বন ডাই অক্সাইড বডিতে থাকে তাহলে আমাদের কি করব, তার মানে আপনার রেসপিরেটরি প্রবলেম আছে, সেখানে পালমোনারি ফাংশন টেস্ট করতে বলবো। পালমোনারি ফাংশন টেস্ট, যেটাতে ওই শ্বাস নিতে পারছে কিনা, শ্বাস ছাড়তে পারছে কিনা, সেটা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট। পিএফটি লিখে দিলে ওনারা টেস্ট করে দেবেন। পালমোনারিতে পি, ফাংশনে এফ, আর টেস্ট ফর টি। পিএফটি লিখলে ওনারা পালমোনারি ফাংশন টেস্ট করে দেবেন, অর্থাৎ আপনার দম ঠিক মতো নিতে পারছেন কিনা, ছাড়তে পারছেন কিনা, সেই টেস্টের নাম হচ্ছে পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড বডিতে বেশি আছে না কম আছে, 38 এর বেশি যদি হয় তখনই পালমোনারি ফাংশন টেস্ট দরকার। তাহলে স্যার আজকে এ পর্যন্ত থাক, আর মানে আর বেশি নাই, আমাদের এরপরে চলে আসবো আমাদের একটু জাস্ট দেখে দিচ্ছি, মানে আমাদের আছে থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ হরমোনাল যে টেস্ট গুলো, এখানে আছে মাত্র 1 মিনিট স্যার, শুধু যেটাকে বলা হয় কি বলা হয় মানে টেলার। তো থাইরয়েড গ্ল্যান্ডে আমাদের 3টা জিনিস আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, আর থাইরয়েড T3, আর একটা হচ্ছে T4 হয়ে গেল। এবার এটা হয়ে গেল। এবার হরমোনাল গুলোর মধ্যে আছে FSH, LH, এই মানে ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরয়েড DHEA সংখ্যা বলা হয়, প্রোল্যাকটিন হরমোন PH, অ্যান্টি মুলিয়ানি হরমোন
এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এই হরমোনগুলো নিয়ে আলোচনা করব। কর্টিকোস্টেরয়েড এই হরমোনগুলো নিয়ে আলোচনা করব। আর আছে আমাদের ইনশাআল্লাহ স্যার, স্যার আগামী ক্লাসে হ্যাঁ স্যার হ্যাঁ ইনশাআল্লাহ আমরা হরমোন শুরু আর করব। এটা হচ্ছে টিউমার মার্কার, এগুলো খুব সহজে আমাদের হয়ে যাবে। যদি আমাদের লিভার ক্যান্সার হয় তাহলে আমরা লিখবো এএফটি, যদি আমাদের ওভারিয়ান ক্যান্সার যদি আমরা সাসপেক্ট করি লিখবো আমরা সিএ ফর 125, যদি আমরা ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে লিখবো আমরা ব্লাড ফর 15.3, যদি আমাদের প্যানক্রিয়াটিক ক্যান্সার অনুমান করি কিংবা গোলব্লাডার যদি আমরা অনুমান করি তাহলে আমরা লিখবো সিএ 19.9, 19.9। যদি আমরা এমনি যে কোনো বডিতে সেলে যদি কোনো আমরা ক্যান্সার মনে করি স্যার তাহলে এগুলো স্যার এগুলো আমরা আগামী দিন দেখবো স্যার ইনশাআল্লাহ, স্যার আগামী দিন দেখবো। স্যার এটা তাহলে আমাদের শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমাদের 1 থ্যাংক ঘন্টা ইউ স্যার। অতিবাহিত হয়ে গেছে। জি স্যার, শীতকাল অনেক রাত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে ব্লাড এক্সামিনেশন আজকে যে পার্টটা হলো মূলত ডায়াবেটিক পার্ট, এটা অল্প কিছু বাকি থাকলেও আগামী দিন সেই সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের থাইরয়েড সহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা স্যার ক্লাস নেব এরপরে ইনশাআল্লাহ ব্লাড হয়ে গেলে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। আর সেখানে জি স্যার, ইনশাআল্লাহ। আমাদের যে অ্যাবনর্মাল সাউন্ডগুলো আছে, এই যে হার্টের যে অ্যাবনর্মাল সাউন্ডগুলো, তো এইগুলোতে অ্যাকচুয়ালি স্যার পেশেন্টের মাধ্যমে দেখানো উচিত। আমি তো পেশেন্ট এখন দেখাতে পারছি না, ভার্চুয়ালি অ্যাবনর্মাল সাউন্ডগুলো শোনাবো অডিও মাধ্যমে ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।